ক্লাস 12। এই ক্লাস 12-এর একটি ফার্স্ট সেটের মডিউল কোয়েশ্চেন আলোচনা হচ্ছে। এখানে বিভিন্ন টাইপের যে এমসিকিউ হয় সেগুলো এখানে তোমরা দেখতে পাবে বা আলোচনা করলে বুঝতে পারবে। এই কোয়েশ্চেনের সেটটি আলোচনা করা হচ্ছে, এটি রায় মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা বইটি আছে সেখান থেকে আলোচনা করছি আমরা। আলোচনাটি তোমরা দেখবে, দেখলে অতি সহজেই মনে থাকবে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের প্রথম সেটের এমসিকিউ আলোচনা। প্রথমে আছে ওয়ারশো প্যাক্ট সম্পাদিত হয়েছিল কত সালে? 1949, 1950, 1955, 1956। কোন সালে সম্পাদিত হয়েছিল? ওয়ারশো প্যাক্ট 1955 সালে সম্পাদিত হয়েছিল। এই ওয়ারশো প্যাক্ট ইউএসএসআর মানে সোভিয়েত রাশিয়া, পোল্যান্ড, বুলগেরিয়া, রোমানিয়া সমস্ত দেশগুলোকে নিয়ে একটি সামরিক সংগঠন তৈরি করেছিল সোভিয়েত রাশিয়া। এটি মূলত ন্যাটো যে তৈরি হয়েছিল, আমেরিকা যুক্তরাষ্ট্র তৈরি করেছিল, তার একটি বিপরীত যৌথ সামরিক সংগঠন, যেটা ইউএসএসআর বা সোভিয়েত রাশিয়া গঠন করেছিল। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কাকে বলা হয়? জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জওহরলাল নেহরু। শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেন কে? মিখাইল গর্বাচেভ, নিকিতা ক্রুশেভ, জর্জ ব্রুস, হিটলার। এটা হবে তোমার নিকিতা ক্রুশেভ। এই নিকিতা ক্রুশেভ ইউএসএসআর এর একজন রাষ্ট্রনেতা, যিনি স্টালিনের যুদ্ধ অনিবার্য নীতি এই নীতি থেকে সরে এসে পুঁজিবাদী রাষ্ট্রগুলোর সঙ্গে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করেছিলেন, যার জন্য ঠান্ডা লড়াইয়ের প্রভাব অনেকটাই স্থিমিত হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যে সুয়েজ সংকট সংগঠিত হয়েছিল কত সালে? 1950, 1954, 1955, 1956। কোন সালে? 1956 সালে। ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন কে? ফ্রিডম্যান, বার্নেট, ফ্রাঙ্কেল, বার্নার্ড বারুচ। এদের মধ্যে কে বলেছিলেন গরম শান্তি? বার্নেট। বার্লিন অবরোধ করে কে? সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র। বার্লিন অবরোধ করেছিল সোভিয়েত ইউনিয়ন বা ইউএসএসআর। 1948 সালের 24শে জুন থেকে 1949 সালের 12ই মে পর্যন্ত সোভিয়েত রাশিয়া জার্মানিতে অবরোধ করেছিল, মানে পুঁজিবাদী দেশগুলো যাতে জার্মানির উপর প্রভাব বিস্তার করতে না পারে সেই জন্য স্থলপথ, বিমানপথ ইত্যাদি পথ বন্ধ করে পুরো অবরোধ সৃষ্টি করে, যার ফলস্বরূপ জার্মানি দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি। পূর্ব জার্মানি সোভিয়েত ইউনিয়নের আন্ডারে এবং পশ্চিম জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডারে বিভক্ত হয়ে পড়ে, যেটা 1989 সালে এসে জার্মানি পুনরায় ঐক্যবদ্ধ হয়। গ্লাসনোস্ট ও পেরিস্তরিকা নীতি দুটোর প্রবর্তক কে? ব্রেজনেভ, বুলগানিন, গর্বাচেভ, ক্রুশেভ। এদের মধ্যে কে? এই দুটো নীতির প্রবক্তা ছিলেন গর্বাচেভ। এই দুটি নীতি গ্রহণ করার মধ্য দিয়ে ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটে এবং সোভিয়েত ইউনিয়ন থেকে প্রায় 17টি রাষ্ট্রের উৎপত্তি হয়। সোভিয়েত ইউনিয়ন নাম পরিবর্তন করে রাখা হয় রাশিয়া। দ্বিমেরুতার উদ্ভব হয় কখন? প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, একবিংশ শতাব্দীর শুরুতে, গত শতকের 70 দশক থেকে। আমরা সবাই জানি দ্বিমেরুতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী মতাদর্শ এবং সোভিয়েত ইউনিয়নের সময়তান্ত্রিক মতাদর্শের কারণেই সারা বিশ্ব দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এটা হয়েছিল তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সময়। শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল কত সালে? 1945, 1948, 1950, 1961। 1950 সালের 3রা নভেম্বর শান্তির জন্য মিলিত হওয়ার প্রস্তাব গৃহীত হয়েছিল। এই শান্তির জন্য মিলিত হওয়ার যে প্রস্তাবটি, এটি কোরিয়ার যুদ্ধকে কেন্দ্র করে গ্রহণ করা হয়েছিল এবং সাধারণ সভা এই প্রস্তাব গ্রহণ করেছিল।
নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করতে পারে কে? নিরাপত্তা পরিষদের ভেটো প্রদান করতে পারে স্থায়ী সদস্যরা। স্থায়ী সদস্য, অস্থায়ী সদস্যরা, সব সদস্যরা কেউ পারে না। স্থায়ী সদস্যরা, নিরাপত্তা পরিষদে যে পঞ্চপ্রধান রয়েছেন তারাই ভেটো প্রদান করতে পারেন। তারা কারা? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, চীন। এরাই হচ্ছে ভেটো প্রদান করতে পারেন। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? উথান্ট, ট্রিগভিলি, কোফি আন্নান, বুত্রাস ঘালি। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভিলি। সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর বলেছেন কে? পামার ও পার্কিন্স, নিকোলাস, গুডরিচ না অস্টিন? এটা হচ্ছে হবে অস্টিন। অস্টিন সাধারণ সভাকে বিশ্বের বিবেকের কণ্ঠস্বর বলেছেন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত? 2 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যারা, তাদের কোনো কার্যকালের মেয়াদ নেই, তারা প্রথম থেকেই ছিল, এখনো রয়েছে। কিন্তু অস্থায়ী যারা সদস্য 10টি, নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী 10টি সদস্য রয়েছে তারা 2 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন, বা তাদের কার্যকালের মেয়াদ 2 বছর। সাধারণ সভার অধিবেশন বসে বছরে 1 বার, 2 বার, 3 বার, 4 বার। সাধারণ সভার অধিবেশন বসে বছরে 1 বার, প্রতি বছর সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার সাধারণ সভার অধিবেশন বসে। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত? আন্তর্জাতিক বিচারালয়ে 3 বছর, 6 বছর, 9 বছর, 10 বছর। আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের কার্যকালের মেয়াদ 9 বছর। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধন করতে পারে কে? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে ধরি, আমাদের ভারতবর্ষ পরিচালিত হয় সংবিধানের দ্বারা সৃষ্ট আইনের মাধ্যমে। তাহলে ভারতবর্ষকে পরিচালনা করছে কোন না কোনো একটি সিস্টেম। সেই রকম সম্মিলিত জাতিপুঞ্জকে পরিচালনা করার জন্য কিছু নিয়ম নীতি রয়েছে, সেই নিয়ম নীতিগুলোকে বলা হয় সনদ। তো যদি কোশ্চেন এরকম হতে পারে সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি, তখন কিন্তু সনদ হবে। এটা আলোচনা প্রসঙ্গে চলে আসছে, সেই জন্য আলোচনা করে দিলাম। তবে সনদ সংশোধন করতে পারে কে? সনদ সংশোধন করতে পারে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ একত্রে। এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1968 সালে, 1971 সালে, 1972 সালে, 1999 সালে। এনপিটি স্বাক্ষরিত হয়েছিল 1968 সালে। তবে এনপিটি এর পুরো নাম কি? নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি, বা পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের চুক্তি, যেটা কার্যকর হয়েছিল 1970 সালে। 1968 সালে স্বাক্ষরিত হয়েছিল এবং 1970 সালে সেটা কার্যকর করা হয়। সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? ভারত চীনের মধ্যে, আমেরিকা ও ভারতের মধ্যে, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে, ভারত ও পাকিস্তানের মধ্যে। আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সল্ট ওয়ান চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। পারমাণবিক অস্ত্রের উৎপাদন যাতে সীমিত করা হয়, সেই জন্যই সল্ট ওয়ান চুক্তিটি আমেরিকা যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংগঠিত হয়েছিল। কত সালে? 1972 সালে সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় কবে? 1990 সালে, 1991 সালে, 1992 সালে, 1995 সালে। বিশ্ব নিরাপত্তার ধারণা, আমরা যে নিরাপত্তা ধারণা আলোচনা করেছি এমসিকিউ প্রশ্নে বা এমনি শর্ট নোটে, সেইখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে বিশ্ব নিরাপত্তা ধারণাটি উদ্ভূত হয়েছিল 1990 সালে। স্টার্ট এর পুরো নাম কি? স্ট্র্যাটেজিক আর্মস রিডিউস ট্রিটি, বি আছে স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি, সি আছে স্ট্র্যাটেজিক অ্যামুনেশন রিডাকশন ট্রিটি, ডি আছে নান অফ দ্য অ্যাবাভ, মানে উপরের কোনোটাই নয়। এটা হবে তোমার স্টার্ট শব্দের পুরো অর্থ হচ্ছে স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন ট্রিটি। এটা হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে। সল্ট টু স্বাক্ষরিত হয় কবে? সল্ট ওয়ান সম্পর্কে আমরা আলোচনা করলাম, এবার আছে সল্ট টু স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1972 সাল, 1973 সাল, 1975 সাল, 1979 সাল। কোন সালে? 1979 সালে সল্ট টু
চুক্তিটি স্বাক্ষরিত হয়। এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংগঠিত হয়েছিল এই চুক্তিটা। নিচের কোনটি প্রচলিত নিরাপত্তার উপাদান? প্রতিরোধ, প্রতিরক্ষা, ক্ষমতার ভারসাম্য, জোটবদ্ধতা, সবকটি। এখানে কিন্তু নিরাপত্তার যে প্রচলিত ধারণার উপাদান সেগুলো কিন্তু উপরের সবকটি হবে। অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটি কি রকম চুক্তি? এর দাগে আছে দেশগুলির মধ্যে অস্ত্রের উন্নয়ন বাড়ানো, বি আছে দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা, সি আছে দেশগুলির দ্বারা অস্ত্র সম্পর্কিত উদ্দেশ্য সংজ্ঞায়িত করা, ডি আছে দেশগুলির মধ্যে অস্ত্র উন্নয়ন বাতিল করা। এইটা হবে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটা হচ্ছে দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা, মানে কে কতটা অস্ত্র অর্জন করেছে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে পৃথিবী, পরিবেশ সবই ধ্বংস হয়ে যাবে। এই জন্যই এই অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটা সম্পাদন করা হয়েছিল। ভারতের লৌহ মানব বলে পরিচিত কে? অটল বিহারী বাজপেয়ী, সর্দার বল্লভভাই প্যাটেল, লালকৃষ্ণ আদবানি, খান আব্দুল গফর খান। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে, কারণ এই ব্যক্তিটির জন্যই ভারতটা সংগঠিত হতে পেরেছে, ভারতটা একত্রিত হতে পেরেছে। ভারতবর্ষে যে দেশীয় রাজ্যগুলো ছিল সেই দেশীয় রাজ্যগুলোকে একত্রিত করতে এই বল্লভভাই প্যাটেল বিশেষ ভূমিকা অবলম্বন করেছিলেন। ড্যাশ হলেন দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা? স্যার সৈয়দ আহমেদ খান, খান আব্দুল গফর খান, মোহাম্মদ আলী জিন্না, আবুল কালাম আজাদ। তোমরা জানো সবাই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্না। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় শূন্যস্থান আছে সালে 1950 সাল, 1951 সাল, 1952 সাল, 1953 সাল। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1953 সালে। এই কমিশনটা গঠন করা হয়েছিল, ভারতবর্ষ তো অনেক ভাষাভাষীর অনেক সাংস্কৃতিক দেশ, সেই জন্য সেই সংস্কৃতিকে বা ভাষাভাষী মানুষকে নিয়ে রাজ্য গঠন করার জন্য প্রস্তাব দিয়েছিল। এটা গঠন করা হয়েছিল 1953 সালে। এই কমিশন তার রিপোর্ট জমা দেয় 1955 সালে। এই রিপোর্টে বলা হয় ভারতবর্ষে 14টি রাজ্য থাকবে এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল থাকবে, যার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইনটি পাস হয় 1956 সালে। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল গুজরাট পাঞ্জাব, বাংলা ও পাঞ্জাব, বাংলা ও গুজরাট, গুজরাট ও রাজস্থান। ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিভক্ত হয়েছিল বাংলা ও পাঞ্জাব। তোমরা জানো বাংলার পাশে বাংলাদেশ রয়েছে, একটি মুসলিম কান্ট্রি। ওদিকে পশ্চিম দিকে পাঞ্জাব, পাঞ্জাবের পরে রয়েছে পাকিস্তান, তাহলে সেখানেও কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম। এই জন্য ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই বাংলা এবং পাঞ্জাবকে বিভক্ত করা হয়েছিল। হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, জম্মু কাশ্মীর থেকে। হরিয়ানা এবং হিমাচল প্রদেশ কোন জায়গাতে রয়েছে অবস্থানটা দেখলে বুঝতে পারবে, পাঞ্জাব থেকে পৃথক করা হয়েছিল। সর্বপ্রথম দল ব্যবস্থার উদ্ভব ঘটে কোথায়? ভারতে, ইংল্যান্ডে, ফ্রান্সে, সুইজারল্যান্ডে। সর্বপ্রথম দলীয় ব্যবস্থার উদ্ভব ঘটে ইংল্যান্ডে, কারণ ইংল্যান্ডে 17 শতকে হুইগ এবং টেরি নামে দুটি দলের উদ্ভব ঘটে। আর এটাই হচ্ছে বিশ্বের প্রথম দল ব্যবস্থা। কোথায় গড়ে উঠেছিল? ইংল্যান্ডে। ভারতে রাজনৈতিক দল ব্যবস্থার সাংবিধানিক স্বীকৃতি পায় কবে? 1980 সালে, 1985 সালে, 1990 সালে, 1995 সালে। 1985 সালে। এই কোশ্চেনের অনুরূপ একটি কোশ্চেন পরে আছে, আলোচনা হবে। মনে রাখবে সাংবিধানিক স্বীকৃতি ভারতীয় দল ব্যবস্থা পেয়েছিল। ডিএমকে এটি একটি জাতীয় দল, সাম্প্রদায়িক দল, ভাষাভিত্তিক দল, এদের কোনোটাই নয়। ডিএমকে দ্রাবিড় মুনেত্রা কাজাকাম, এটা দক্ষিণ ভারতের একটি দল যেটা ভাষার ভিত্তিতে গড়ে উঠেছিল, মানে এটা ভাষাভিত্তিক দল। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রতীক চিহ্ন প্রদান করেন কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরিকল্পনা কমিশন, নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর যে প্রতীক রয়েছে, কারো পদ্ম ফুল, কারো জোড়া ঘাস ফুল, কারো দাহাতড়ি তারা, বাঘ, তীর্ধনুক,
প্রভৃতি যে চিহ্নগুলো রয়েছে এগুলো রাজনৈতিক দলকে দেয় নির্বাচন কমিশন। যে কোশ্চেনটা আলোচনা করবো বলছিলাম আমরা, ভারতে দলত্যাগ বিরোধী আইন পাস হয় কবে? 1985 সালে, 1988 সালে, 1990 সালে, 1995 সালে। তাহলে এটা হচ্ছে হবে 1985 সালে। 1985 সালে 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতে দলত্যাগ বিরোধী আইন পাস হয়। সেহেতু এটি একটি সাংবিধানিক আইনে পরিণত করা হয়েছে, মানে ভারতের যে দল ব্যবস্থাটা সংবিধানেরই একটি অন্তর্ভুক্ত বিষয়, মানে দল ব্যবস্থা সম্পর্কে ভারতের সংবিধানে লিপিবদ্ধ রয়েছে। ভারত সিটিবিটি তে স্বাক্ষর করে 1974 সালে, 1975 সালে, 1982 সালে, এখনো স্বাক্ষর করেনি। তাহলে সিটিবিটি এর পুরো নামটা আমরা আগে জানি। সিটিবিটি এর পুরো অর্থ হচ্ছে বা পুরো নাম হচ্ছে কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। এটি স্বাক্ষরিত করেনি ভারত, মানে এখনো ভারত স্বাক্ষর করেনি। ভারত এই সিটিবিটিতে স্বাক্ষর করেনি কারণ জাতীয় নিরাপত্তা এবং এই নীতিটা ভারতের স্বার্থের পরিপন্থী। এই জন্য ভারত এই সিটিবিটিতে স্বাক্ষর করেনি, এখনো করেনি। ভারত হল মার্কিন কৌশলের লিঞ্চপিন বলেছেন রেগান, বারাক ওবামা, জর্জ ব্রুস, এদের কেউ নয়। বারাক ওবামা, মানে এটা বারাক ওবামার উক্তি। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত ও চীনের মধ্যে, চীন ও রাশিয়ার মধ্যে, ভারত ও পাকিস্তানের মধ্যে, কোরিয়া ও জাপানের মধ্যে। সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে। 1971 সালে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধ শেষ হওয়ার পর 1972 সালে ভারত পাকিস্তানের সঙ্গে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই যে এমসিকিউগুলো আমাদের কিন্তু আগে অধ্যায় ভিত্তিক এমসিকিউ আলোচনা রয়েছে, সেখানে গিয়ে তোমরা বিষয়গুলো আরো ডিটেলসে দেখতে পারো। সেখানে প্রতিটা কোশ্চেনের সঙ্গে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া আছে। 1, 2, 3 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে কোন রাষ্ট্রের? ব্রিটেনের, আমেরিকার, রাশিয়ার, অস্ট্রেলিয়ার। 1, 2, 3 চুক্তি হয়েছিল ভারতের সঙ্গে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কত সালে? 1973 সালে, 1974 সালে, 1975 সালে, 1980 সালে। 1974 সালে ভারত প্রথম পরীক্ষামূলকভাবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায়, যে অপারেশনটার নাম ছিল স্মাইলিং বুদ্ধ। এই ব্যবস্থাটি সংগঠিত হয়েছিল রাজস্থানের পোখরানে। শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় 1985 সালে, 1987 সালে, 1991 সালে, 1998 সালে। ভারত শ্রীলঙ্কায় শান্তি বাহিনী পাঠায় 1987 সালে। সেই সময় শ্রীলঙ্কাতে গৃহযুদ্ধ সৃষ্টি হয়েছিল। গৃহযুদ্ধের মূল কারণ হচ্ছে এলটিটিই নামক একটি জঙ্গি গোষ্ঠী। তাদেরকে বা শ্রীলঙ্কাতে তামিল ভাষার অগ্রাধিকার দিতে হবে, কিন্তু শ্রীলঙ্কায় তো সিংহলি ভাষা, তারা কেন তামিল ভাষাকে তাদের সরকারি ভাষার অন্তর্ভুক্ত করবে? এই নিয়ে এলটিটিই যে গোষ্ঠী, তারা কিন্তু শ্রীলঙ্কাতে গৃহযুদ্ধের সৃষ্টি করে। এই গৃহযুদ্ধের কারণেই ভারত শ্রীলঙ্কায় শান্তি বাহিনী পাঠায়, যার কারণে 1991 খ্রিস্টাব্দে রাজীব গান্ধী এলটিটিই হাতে প্রাণ দিয়েছিলেন। মানে শ্রীলঙ্কায় যখন শান্তিরক্ষা বাহিনী পাঠানো হয় তখন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই। আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হল শান্তির পক্ষ। উক্তিটি করেন কে? ইন্দিরা গান্ধী, উড্রো উইলসন, জওহরলাল নেহরু, উইনস্টন চার্চিল। তবে এই যে বিষয়টা বা উক্তিটা, এটা কি পরিপ্রেক্ষিতে বলা হয়েছিল তোমাদেরকে আগে জানতে হবে। আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই। যখন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় তখনই কিন্তু দ্বিমেরু প্রবণতার শুরু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে কেন্দ্র করে। তখনই ভারত বলেছিল যে আমরা কোনো পক্ষ, মানে সমাজতান্ত্রিক পক্ষ বা পুঁজিপতি পক্ষ, এই পক্ষে আমরা নেই, বা তারা যে ন্যাটো এবং ওয়ারশো প্যাক্ট তৈরি করেছে সে জোটেও আমরা নেই। আমরা কিন্তু যে জোটে আছি সেই জোটটার নাম হচ্ছে শান্তির পক্ষ।
মানে হচ্ছে জোট নিরপেক্ষ নীতিতেই আমরা রয়েছি। এই উক্তিটা করেছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু। ঠিক আছে, তোমরা এই কোশ্চেনগুলো দেখবে। এটা প্রথম সেটের আলোচনা হলো। এই আলোচনাতে অনেক বিষয় ডিটেলসে আলোচনা করা হলো। দেখবে যত, মনে থাকবে তত। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।